সম্পর্ক মানে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য সেটা আজকে আমরা দেখব। তাহলে এবার এখানে দেখো আমাদের বৃত্তের স্পর্শক বলতে নিশ্চয়ই একটা বৃত্ত, তোমরা বৃত্ত আঁকতে পারো। বৃত্তের কি থাকে? মেন একটা কেন্দ্র থাকে, আর কি থাকে? এখান থেকে এই পরিধি বৃত্ত পর্যন্ত যে দূরত্ব সেটাকে কি বলে? ব্যাসার্ধ বলে। তাহলে কতগুলো ব্যাসার্ধ আমরা অঙ্কন করতে পারবো? অসংখ্য। ঠিক একই রকম এই বৃত্তের কেন্দ্রগামী যে সরলরেখা বা জ্যা, এটাই সবচেয়ে বড় জ্যা। দেখো এটাই সবচেয়ে বৃহত্তম জ্যা। বলো তো এই বৃহত্তম জ্যাকে কি বলা হয়? এটা বৃহত্তম জ্যা, এটাকে ব্যাস বলা হয়। আর এই ব্যাসের ঠিক অর্ধেক মানে এটা মাঝখানের বিন্দু, এর অর্ধেককে বলে ব্যাসার্ধ। ব্যাসের অর্ধ মানে ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে এবার বৃত্তের স্পর্শকটা কি দেখো, মনে করো কোনো একটা সরলরেখা এইভাবে বেরিয়ে গেল, তাহলে বৃত্তের সঙ্গে কি টাচ হলো? হলো না। তাহলে এবার এই সরলরেখাটাকে যদি আমরা টাচ করি, বা এটা যদি একটা গাড়ির চাকা হতো, তাহলে এটা যদি রাস্তা হতো, তাহলে এটা টাচ হয়ে যেত। তাহলে ব্যাপারটা এরকম হতো। ঠিক একটা বিন্দুতে আমি হাতে আঁকলাম বলে মনে হচ্ছে অনেকগুলো বিন্দুতে হয়তো ছুঁয়ে ফেললো, ব্যাপারটা তা না, একটা বিন্দুতেই কিন্তু টাচ হয়। আমরা যদি সূক্ষ্মভাবে দেখি তাহলে জুম করি, এটা এই জায়গাটা যদি আমরা জুম করতে পারতাম তাহলে দেখতাম একটা বিন্দুতেই টাচ হয়েছে। ঠিক আছে? তাহলে এই সরলরেখাটাকে তখন কি বলা হবে? স্পর্শক বলা হবে। তাহলে এবার আমরা এই স্পর্শক সংক্রান্ত কিছু জিনিস আগে আমরা জেনে নেব, নাহলে অঙ্ক করতে গেলে সেইগুলো লাগবে। এটা তো কেন্দ্র, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, আর এটা হচ্ছে স্পর্শবিন্দু। এই বিন্দুটা কি? স্পর্শবিন্দু। আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এই দুটো বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে এটাও একটা ব্যাসার্ধই তো হবে। তাহলে এই ব্যাসার্ধটার স্পর্শকটা বলো তো, এই কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এটা তোমরা উপপাদ্যে প্রমাণ করেছো, ঠিক কি না? তাহলে উপপাদ্যে প্রমাণ করেছো, তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আর একটা জিনিস দেখো, এই একটা তথ্য, তাহলে তথ্য 1 এটা। এই তথ্যগুলো তোমরা যদি এখন মনে না রাখো তাহলে অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারবো না। কেমন? নেক্সট তথ্য আসবো। তাহলে এই একই বৃত্ত, তাহলে বাইরে ধরো একটা বিন্দু আছে, এই বাইরের বিন্দু থেকে আমরা যদি এর উপরে স্পর্শক টানি, আমি এগুলো মুছে দিলাম, হ্যাঁ, আমি যদি স্পর্শক টানি তাহলে কটা স্পর্শক টানতে পারবো? শিওর? কিরকম হবে? একটা এই দিকটায় উপরের দিকে এইভাবে ছুঁয়ে যাবে, হাতে আঁকছি একটু অসুবিধা হচ্ছে, মনে করো এখানে টাচ হলো, আর এদিক দিয়ে নিচের দিকে ছুঁয়ে যাবে, ঠিক কি না? তাহলে এই যে বিন্দুটা, মনে করো এটা পি বিন্দু, আর এটা ধরো ও, কেন্দ্রটাকে ও দিলাম, এই বিন্দুটার নাম দিলাম এ, এটা ধরো বি। তাহলে পি এ আর পি বি এই দুটো দৈর্ঘ্য সমান হয়, তার মানে পি এ সমান সমান পি বি হয়। তাহলে বহিস্থ কোনো বিন্দু থেকে একটা বৃত্তের উপর কটা স্পর্শক আঁকা সম্ভব? দুটো। সেই স্পর্শক দুটোর দৈর্ঘ্য কতটুকু হচ্ছে? পি এ আর পি বি, এই দুটো সমান হবে। আর এরা কেন্দ্রে সমপরিমাণ কোণ উৎপন্ন করবে। সেটা কীরকম? মানে এই স্পর্শকের এই কর্নার আর এই কর্নার যদি কেন্দ্রের সাথে যুক্ত করি, দ্যাট ইজ এই ওপি জুড়ে নিলাম, তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা যদি থিটা পরিমাণ কোণ হয় তাহলে এও কিন্তু থিটা পরিমাণ কোণই উৎপন্ন করবে, এটাও থিটা হবে। এই যে তথ্যটা, তার মানে এখান থেকে আমরা বলতে পারছি পি ও এ বা এ ও পি, অ্যাঙ্গেল এ ও পি সমান সমান অ্যাঙ্গেল পি ও বিপি বা পিবিও, সরি ভুল বললাম, পিওবি, পিওবি এই কোণটা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার তথ্য 2, তথ্য 2। তাহলে এই চ্যাপ্টারে আমরা 2 নম্বর তথ্য হলো এটা। এগুলো মনে রাখতে হবে কিন্তু অঙ্ক করার জন্য। তাহলে কটা শিখলাম এখনো পর্যন্ত? দুটো। নেক্সট আরেকটা আসছে, ধরো দুটো বৃত্ত পরস্পর স্পর্শ করলো। এবার স্পর্শ দুভাবে করা যায়, একটা হলো অন্তঃস্পর্শ আর একটা হচ্ছে বহিঃস্পর্শ। ধরো দুটো বৃত্ত বাইরে দিয়ে নিজেদেরকে টাচ করলো, তাহলে এটা কি ধরনের স্পর্শ? বহিঃস্পর্শ। তাহলে এদেরও একটা কেন্দ্র আছে, এটাও একটা কেন্দ্র, ধরো এটা O1 আর এটা হচ্ছে O2। আর এই যে মাঝখানে যে স্পর্শ করেছে এই বিন্দুগামী একটা স্পর্শক থাকবে, যেটা কিনা উভয়ের স্পর্শক হবে। বলো ঠিক কিনা? এই সরলরেখাটা উভয়ের স্পর্শক তো। আর এই কেন্দ্র দুটোকে যদি জুড়ে দিই
তাহলে কি হবে, এইটাও 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে তথ্য 3 তোমাদের, ঠিক আছে। এটা যদি অন্তঃস্পর্শ করতো তাহলে ছবিটা কেমন আসতো, এরকম একটা বড় বৃত্ত থাকতো, একটা ছোট বৃত্ত থাকতো ভেতরে, এর কেন্দ্রটা মনে করো এই যে, আর এর কেন্দ্রটা মনে করো এই যে, আর সাধারণ স্পর্শ হলো এইটা, তাই তো। আর ও আর এই কেন্দ্র আর এই কেন্দ্র যোগ করলে তখন আর কিন্তু এই অবধি যায় না, তখন এর বর্ধিত করতে হবে। ধরেন আমি বাড়িয়ে দিলাম, তখন এটা কয় ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। ব্যাপারটা এই ছবি দুটো এরকম, বলো বুঝতে পেরেছো কিনা। এই হচ্ছে তোমার তথ্য 2। আর এই যে স্পর্শক হলে তার ব্যাসার্ধটা 90 ডিগ্রি, এটা তথ্য 1, ঠিক আছে। এই মোট তোমার 3টে তথ্য মনে থাকবে। তাহলে আমরা এখন অঙ্কে যেতে পারি কি পারি না? তাহলে আমরা বোর্ডটা একটু পরিষ্কার করে নিই, ঠিক আছে। তাহলে তোমরা শিখলে বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্যের যে মূল তথ্যগুলো, যে বিবৃতিগুলো, সেটা আমি বুঝিয়ে দিলাম। এবার আমরা অঙ্ক করব রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার থেকে, ঠিক আছে। তাহলে প্রশ্ন বিচিত্রার প্রথম এমসিকিউটা দেখো কি বলছে, যে বৃত্তের কেন্দ্র ও থেকে, এটা হচ্ছে তোমার 1 দাগের এমসিকিউ, বলছে বৃত্তের কেন্দ্র ও থেকে 26 সেন্টিমিটার দূরে অবস্থিত পি বিন্দু। তাহলে একটু আঁকতে থাকি, তোমরা যখন অঙ্ক করবে বুঝলে, একটু একটু করে পড়বে আর একটু একটু করে ছবিটা আঁকবে, কারণ জ্যামিতি মানেই তোমাকে সবার আগে ছবি আঁকতে হবে। জ্যামিতি শব্দের মানে জানো তো? জ্যামিতি, জ্যা শব্দের অর্থ হচ্ছে চিত্র, আর মিতি মানে চিত্রের পরিমাপ, পরিমাপ করার যে বিষয়। তাহলে জ্যা মানে কি, চিত্র তো। তাহলে জ্যামিতি করতে গেলে সবার আগে চিত্র আঁকার পারদর্শিতা তোমাকে আনতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে চিত্র আঁকতে যারা ভয় পাও তাদের জ্যামিতির অঙ্কের ধরারই দরকার নেই, মুখস্থ করে হবে না, কেমন? তাহলে জ্যামিতির একটা কেন্দ্র বলেছে, কেন্দ্রটা কি বলেছে, ও বলেছে, বলেছে তো। এবং ও থেকে পি বিন্দুটা আছে 26 সেন্টিমিটার দূরে। তাহলে এইটা একটা বাইরে একটা পি বিন্দু রয়েছে এতটা, মনে করো এটা হলো 26 সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট বলেছে যে পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে পি বিন্দু থেকে মনে করো স্পর্শক টেনেছি, একটু আগে বুঝালাম আমি, পি বিন্দু থেকে আমরা স্পর্শক টানলাম, ধরো এই যে স্পর্শক এইটুকু হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 10 সেন্টিমিটার যদি হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে এই যে বৃত্তের ব্যাসার্ধ তো নিশ্চয়ই এইটা, ঠিক কি না? তাহলে এটাকে একটা নাম দাও, এটা মনে করো এ বিন্দু। আচ্ছা, তোমাদের তথ্য 1 যেটা আমি একটু আগে বোঝালাম, দেখো তো এইটা কত ডিগ্রি কোণ হয়, হয় কি না? তাহলে এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে এই যেই বাহুটা, মানে যেটা কিনা ও, এটা তো ব্যাসার্ধ আর ধরলাম, কারণ তোমরা ব্যাসার্ধকে আর ধরতে অভ্যস্ত, রেডিয়াস, ঠিক আছে। তাহলে এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য যদি ফেলে দিই, তাহলে এখান থেকে কি হবে, আর স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার সমান সমান 26-এর স্কোয়ার, হ্যাঁ কি না বলো? তাহলে এখান থেকে আর স্কোয়ার সমান সমান পাবো 26-এর স্কোয়ার মাইনাস 10-এর স্কোয়ার, কি ঠিক কি না? তাহলে এখান থেকে আর স্কোয়ার 26, এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেলে দিতে পারো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কত হচ্ছে, এটা 26 প্লাস 10 মানে 36 ইন্টু 26 মাইনাস 10 মানে 16। তাহলে এবার বর্গমূল করে দাও, 36-এর বর্গমূল 6, 16-এর বর্গমূল 4, তাহলে আর ইকুয়াল টু 24। তাহলে তোমার এটা কত আসছে, 24 সেমি। তাহলে অপশানে তোমাদের রয়েছে কত দাগে, এটা রয়েছে বি দাগে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে তোমার বি, 24 সেমি। বুঝতে পেরেছো কি না? ক্লিয়ার? সবাই পরিষ্কার তো? সবুজ, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো নেক্সট। এবার আসছি নেক্সট অঙ্ক, 2 দাগ। তাহলে খুবই সিম্পল ছিল, বলো। তাহলে অঙ্কটার আমরা তথ্য 1 নম্বর লাগিয়েছি, আর লাগিয়েছি কি, পিথাগোরাসের উপপাদ্য, বিখ্যাত পিথাগোরাস, সব জায়গায় উনি আছেন, মানে সমকোণী ত্রিভুজ যখনই দেখবে একবার পিথাগোরাস বাবুর কথা মনে করবে, কেমন? তাহলে 2 নম্বরে যাচ্ছি এবার, এমসিকিউ 2-তে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকলাম, ও কেন্দ্রীয় একটা বৃত্ত ধরো, তাহলে বহিস্থ একটা বিন্দু পি থেকে এর উপর পি কিউ পি আর দুটি স্পর্শক। তাহলে দুখানা স্পর্শক দুদিকে হবে, একটু আগে দেখলাম আমরা। তাহলে দুটো স্পর্শক দুদিকে হলো, একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে পি আর। তেমন স্পর্শক ও পি 13 সেন্টিমিটার, এই যে ও থেকে পি এটা কানেক্ট করো, করে এটা হলো 13 সেন্টিমিটার। আর বলেছে কি ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তার মানে এইগুলো আমরা যদি কানেক্ট করি, এটাও 5 সেমি, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। খুব ভালো কথা।
তাহলে এখান থেকে 5 সেন্টিমিটার যদি হয় তাহলে আর ও কিউপি, আর ও একটু দেখে নি কোনটা, আর ও কিউপি এই চতুর্ভুজটার ক্ষেত্রফল হবে। খুব সুন্দর, মানে এই যদি চতুর্ভুজটা আমি একটু শেড দিয়ে দিচ্ছি, পুরো এতখানি চতুর্ভুজের ক্ষেত্রফল কতটা হবে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, ত্রিভুজের একটা ফর্মুলা আছে না, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ক্ষেত্রফলের। তাহলে এই যে যেই ত্রিভুজটা, এই ত্রিভুজটা সর্বসম হয়, তোমরা এই উপপাদ্যটা প্রমাণ করার সময় করেছিলে। তার মানে এই ত্রিভুজটার যা ক্ষেত্রফল হবে উপরের দিকে, তার নিচেরটারও তাই হবে। তাহলে আমরা একখানা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পর তাহলে সেই ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলেই আমার পুরো চতুর্ভুজটা পেয়ে যাচ্ছি, হ্যাঁ কি না বলো? আচ্ছা, তাহলে আমরা এই ত্রিভুজটাকে আমরা কিভাবে নিতে পারি? এটা তো 13, এটা 5, আর এটা 90 ডিগ্রি, ঠিক কি না? এটা 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে আগে এইটাকে বের করে নিচ্ছি, এই বাহুটাকে, মানে এই স্পর্শকটাকে। এটা মনে করো সাপোজ এক্স, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, 5-এর স্কোয়ার, এখানে দেখো 5-এর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান 13-এর স্কোয়ার, ঠিক কি না? তাহলে এখান থেকে আমরা এক্স-এর স্কোয়ার সমান সমান 13-এর স্কোয়ার মাইনাস 5-এর স্কোয়ার, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটাই ফেলবো। 13 + 5 কত? 18, আর 13 - 5 কত? কত বলো? 8, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত হবে? এ দেখো এখানে যদি তোমরা ভাঙো তাহলে 18কে লিখলাম 3 × 3 × 2, আর 8কে লিখলাম 2 × 3 = 2, করা যাবে না? এক্স সমান সমান হবে 1টা 3 আর 2টো 2, 2টো 2, তাহলে কত হচ্ছে? 3 × 4 = 12 হচ্ছে। তাহলে এটা পেয়ে গেলাম 12, এক্স সমান সমান কত পেলাম? 12। তাহলে এবার দেখো এই যে ত্রিভুজটা, আমরা এমসিকিউ তো তাই আমি লিখছি না, আমি শর্টে করাচ্ছি। তাহলে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফলটা কি আসছে? তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি তুমি এটাকে ধরো, 12কে ধরো, তাহলে উচ্চতা কত হবে? এটার সঙ্গে লম্ব 5, ঠিক কি না বলো? এত বর্গ সেমি, তাহলে এটা তুমি 6, 5 × 6 = 30 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তাহলে পুরো চতুর্ভুজটা কত হবে? ইন্টু 2 করবো, তোমার 60 সেমি স্কোয়ার, এইটা হবে অ্যান্সার তোমার। বলো, বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই অঙ্কটাতে আমরা কি করলাম? প্রথমে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা অতিভুজের মান জানতাম, আর একটা সমকোণ সংলগ্ন বাহু, সেটা লম্ব বা ভূমি তুমি যাই বলতে পারো, সেটা জানতাম। সেখান থেকে আমরা অন্য একটা বাহু এক্স এর মান 12 বের করে নিলাম। এটা বের করার জন্য আমাদের কোন সূত্র ব্যবহার করলাম? পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করলাম, করে এর মান পেলাম 12। তারপরে এই ত্রিভুজের ভূমি আর উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেলাম আমরা 30। তাহলে এই 30-এর ডাবল এই পুরো চতুর্ভুজটা হবে 60। ক্লিয়ার? নেক্সট এমসিকিউতে যাচ্ছি তাহলে। আচ্ছা চলো, এবার আমরা 3 দাগের এমসিকিউটা দেখে নিই। 3 দাগের এমসিকিউটা আমি ছবি আঁকবো, তারপরে তোমাদের কাছেই আমি জানতে চাইবো, দেখি কেমন মনে আছে তোমাদের, ঠিক আছে? তাহলে একটা বৃত্ত, এই একটা বৃত্ত আর আরেকটা বৃত্ত ধরো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, ঠিক আছে? এই একটা কেন্দ্র, এই একটা কেন্দ্র, আর এটাকে কি বিন্দু বলছে? মানে স্পর্শ বিন্দু, তাই না? এবার এদের একটা সাধারণ স্পর্শক এ আর বি বিন্দুতে ছেদ করেছে। মনে করো এটা এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, আর এই যেই বৃত্ত দুটো স্পর্শ করেছে হচ্ছে সি বিন্দুতে, ঠিক আছে? আর এই কেন্দ্র দুটোকে টাচ করলে নিশ্চয়ই সি বিন্দুর মধ্যে দিয়েই যাবে, তাই তো? এইবার বলো এ আর এই বিন্দু যদি যুক্ত করি, এই কোণটা কত হবে? কত? 90 ডিগ্রি। বাহ, ভেরি গুড। তাহলে এটা 90 ডিগ্রি হবে, তাই তো? এটা কিন্তু তোমরা জানবে, এটা কিন্তু একটা এক্সট্রা উপপাদ্য, কেমন? মানে এটা একটা অনুসিদ্ধান্ত, এটা কিন্তু 90 ডিগ্রি হবে, এবং এটাই চেয়েছে যে এই এসিবি কোণটা কত। তাহলে তোমাদের অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। এই প্রমাণটা দেখবে? ঠিক আছে, তাহলে এটা 90 ডিগ্রি এটা করবে, হ্যাঁ, এটা প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি এবার, ঠিক আছে? এটা যে 90 ডিগ্রি হয় সেই প্রমাণটা তাহলে একবার দেখে নাও। চলো, তাহলে আমরা 90 ডিগ্রি মুছে দিলাম, ঠিক আছে? তাহলে এই কোণটাকে আপাতত আমরা থিটা হিসাবে ধরে রাখলাম, আমরা এই থিটার মানটা বের করব, থিটা হিসাবে ধরে রাখলাম, ঠিক আছে? এইবার দেখো দুটো ড্রয়িং করব, সেটা হচ্ছে এই ব্যাসার্ধটাকে আমরা যুক্ত করব, এই ব্যাসার্ধটাকে আমরা যুক্ত করব। আমি না লিখে করে দিচ্ছি, তোমরা এমনি না লিখে করলে বুঝতে পারবে তো, মানে আমি চিত্রের মধ্যেই করে দিচ্ছি। আচ্ছা ধরো এই কোণটা দেখো তো, এই যে ত্রিভুজটা দেখছো, এই ত্রিভুজটা এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তো, মানে এখান থেকে এইটা হচ্ছে এই বড় বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে তো। তা তুমি মনে করো এটা এক্স কোণ, এই কোণটার মান কত? এক্স, তাহলে এটা অটোমেটিক এক্স হবে,
ঠিক আছে, একই রকম এই ত্রিভুজটাও দেখো সমদ্বিবাহু, কারণ এইটুকু ব্যাসার্ধ এইটুকু ব্যাসার্ধ, এইটা যদি ওয়াই পরিমাণ কোণ হয় তাহলে এইটুকুও ওয়াই পরিমাণ হবে, হ্যাঁ কি না বলো? তাহলে দেখো দারুণ মজার বিষয়, এইখান থেকে এতখানি তার মানে 180 ডিগ্রি, তো এতখানি 180 ডিগ্রি, তার মানে আমরা লিখে রাখতে পারি যে থিটা প্লাস এক্স প্লাস ওয়াই এইটা সমান সমান 180 ডিগ্রি, এটা লিখে রাখতে কিন্তু পারি। রাখলাম লিখে প্রথমে, তাই এটা আমাদের পরে ফিরে আসবো। কেমন? নেক্সট চলো দেখো তোমাদের এই চ্যাপ্টারের যে প্রথম যে সূত্রটা আমরা, মানে সূত্র বলতে উপপাদ্য আর কি, যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, মানে এটা 90 ডিগ্রি, এটা পুরোটা কত 90 ডিগ্রি। তাহলে এই যে যেই কোণটুকু, এই যে এইটুকু, এটা 90 ডিগ্রি মাইনাস এক্স কিনা বলো? এটা 90 ডিগ্রি মাইনাস এক্স। একই রকম এতটা 90 ডিগ্রি, তাহলে এইটুকু শুধু 90 ডিগ্রি মাইনাস ওয়াই, হ্যাঁ কি না? আচ্ছা, এই যে যেই ত্রিভুজটা আমি পেন বোলাচ্ছি দেখো, এ সি বি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হবে? 180 হবে। তো একটু দেখো সেখানে তাহলে কি করছি, একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স, আর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ওয়াই, আর একটা কোণ হচ্ছে আমাদের সেই নির্ণেয় থিটা। এই তিনজনের যোগফল 180 লিখতেই পারি আমরা, পারি কি না? এবার দেখো এই পাশে আমাদের বাম পক্ষে 90 প্লাস 90 180, আর ডান পক্ষের 180 সঙ্গে কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো থিটা সমান সমান আমরা এক্স প্লাস ওয়াই আমরা বলতে পারি। এটা পারি কি না? এই আর একটা তথ্য বের করলাম। মজার ব্যাপার হচ্ছে এই ইকুয়েশনে এবার চলে এসো, দেখো তো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা থিটা লিখে দিতে পারবো। তাহলে থিটা প্লাস থিটা হয়ে যাবে 180 ডিগ্রি, দ্যাট ইজ 2 থিটা সমান সমান 180 ডিগ্রি, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু সেই তোমার 90 ডিগ্রি। বোঝা গেল? এবার লিখে করতে পারবে, এখানে নামকরণ দিয়ে যদি এটা এক্সট্রা উপপাদ্যের 3 নম্বরে চলে আসে তাহলে পড়ে দেবে এইভাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো আমরা 4 দাগের এমসিকিউটাই যাচ্ছি। হ্যাঁ, বলছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তোমাদের 4 দাগের এমসিকিউ কি বলছে? 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত রয়েছে যেটার ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। কেমন? আর কি বলেছে যে বহিস্থ একটি বিন্দু পি, তাহলে এখানে বহিস্থ কোনো একটা বিন্দু মনে করো পি রয়েছে, আর এই কেন্দ্রটাকে আমরা ও ধরে নিলাম। পি বিন্দু থেকে বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু কিউতে স্পর্শক কিউপি এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তার মানে একটা স্পর্শক রয়েছে, সেই কিউপি বা পি কিউ যাই বলো তুমি, এটা হচ্ছে 8 সেন্টিমিটার দিয়েছে, এটা স্পর্শ করেছে। হ্যাঁ, এটা হাতে আঁকা তো একটু ডিস্টার্ব হচ্ছে, তোমরা একটা স্পর্শক ধরে নাও। 8 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব কত হবে? কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব কত হবে? এটা এই দূরত্বটা আমাদের বের করতে হবে। আর এটা তো তোমাকে আগেই বলে দিয়েছে 6 সেন্টিমিটার। আচ্ছা, এইটা কয় ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এটা তোমার অতিভুজ না? তাহলে এটা যদি এক্স হয় তাহলে আমরা অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাস বাবু বলেছেন না এটা? হ্যাঁ, আমাদের পিথাগোরাস স্যার বলেছেন তো। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কী হবে? 64 প্লাস সরি এটা 36 প্লাস 64, তাহলে এখানে এক্স স্কোয়ার সমান সমান 100, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু, আচ্ছা দ্বিঘাত সমীকরণ কি বলে? এখানে প্লাস মাইনাস 100 হবে তো, কিন্তু মাইনাসটা কেন দেবো না তোমরা বলো তো? হ্যাঁ, কারণ এটা একটা দৈর্ঘ্যকে সরলরেখার দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, এটা ঋণাত্মক না, তার জন্য আমরা শুধু প্লাস 10 নেবো। তাহলে উত্তরটা কত? 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝেছ? সিম্পল একটা পিথাগোরাসের অঙ্ক ছিল এটা। পরের প্রশ্নে আসছি, ধরো 5 দাগ। এইবার চলে এসো আমরা 5 দাগের অঙ্ক। এটাই ধরো এই তোমাদের এই প্রশ্নবিচিত্রার এটাই লাস্ট এমসিকিউ। এখানের বলছে আর এবং ক্যাপিটাল আর আর স্মল আর, ক্যাপিটাল আর মানে বড় একটা বৃত্ত বোঝাচ্ছে আর কি, এটা মনে করো ক্যাপিটাল আর। ঠিক আছে, আর একটা বৃত্ত বহিঃস্পর্শ করেছে, এটা বহিঃস্পর্শ করেছে যেটা হলো স্মল আর। তাহলে এবার বলো কেন্দ্রদ্বয়ের দূরত্ব চেয়েছে, কি হবে? এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে? আর প্লাস স্মল আর, ঠিক কি না? তো এটাই অ্যান্সার, এটাই এমসিকিউতে। ঠিক আছে, কথা প্রসঙ্গে বলে রাখি, এরা যদি অন্তঃস্পর্শ করতো তাহলে কেমন হতো ছবিটা? এইরকম বড় আর হতো এটা, তাই তো, আর ছোট আর হতো এইটা। তাহলে ঠিক আছে, তখন এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব হয়ে যেত কত? আর মাইনাস স্মল আর, মনে থাকবে? তাহলে দুটো ব্যাসার্ধ যদি যোগ করে করি তাহলে হবে বহিঃস্পর্শের ক্ষেত্রে, আর বিয়োগ করলে অন্তঃস্পর্শ। ঠিক আছে, তাহলে এমসিকিউ এই পর্যন্তই। কেমন?
হ্যাঁ এই যে এই কেন্দ্র এই কেন্দ্র আর এই কেন্দ্রের দূরত্ব কি হতো, এখান থেকে এতটা হচ্ছে বড় আর, আর এখান থেকে এইটুকু তো ছোট আর, তাহলে এইটুকু কত হতো, বড় আর মাইনাস ছোট আর। বুঝতে পেরেছো? এটা অন্তঃস্পর্শের ক্ষেত্রে। ক্লিয়ার? চলো এবার আমরা এমসিকিউ এর পরে আসবো, রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ দেখো বলে দিচ্ছি, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির যোগফল। ভেরি গুড, বা সমষ্টি, যা লিখবে তাই হবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দুতে ওই বৃত্তের ব্যাসের উপরে লম্ব অঙ্কন করলে লম্বটি ওই বৃত্তের ড্যাশ হবে। একটু দেখি কি বলছে, ছবিটা একটু বোঝার দরকার। প্রথমটা তো তোমরা সমস্যা মানে সমষ্টি বা যোগফল বললেই হয়ে যাচ্ছে। চলো 2 নম্বরটা কি বলছে দেখি, ছবিটা আঁকি শুধু। 2 নম্বর বলছে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দুতে, তাহলে কোনো একটা বৃত্ত নিলাম, তাহলে কোনো একটা ব্যাস, তাহলে এই ব্যাসটাই নিলাম, ধরো এটা কেন্দ্র, এটা ব্যাস, ঠিক আছে, কেন্দ্র ধরো ও বিন্দু। এবার ব্যাসের প্রান্তবিন্দুতে ওই ব্যাসের উপর লম্ব অঙ্কন করলে, এই ব্যাসের উপর যদি লম্ব অঙ্কন করি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি অঙ্কন করলাম, হ্যাঁ, তাহলে কি স্পর্শক হয়ে যাবে না? কি এই সরলরেখাটা বৃত্তটা স্পর্শক হবে কি হবে না? কারণ এটা তো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে, হ্যাঁ এটা স্পর্শক হবে, এটা একটা স্পর্শক। তাহলে শূন্যস্থানটা কি হবে? স্পর্শক। আচ্ছা চলো নেক্সট শূন্যস্থানে আসছি 3 নম্বরে। বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়। দুটি, এটা সরাসরি উপপাদ্যের বিবৃতি থেকে তুলে দিয়েছে। আচ্ছা এরপরে 3 দাগেরটা হচ্ছে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, দুটি, এটা হচ্ছে, ঠিক আছে। নেক্সট আসছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু এবং কেন্দ্র দুটি হবে ড্যাশ হবে। ভালো করে বোঝো, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু এবং কেন্দ্র দুটি ড্যাশ হবে। একটু আমি আঁকি, তারপরে তোমরা ওয়ার্ডটা বলবে, কেমন তোমরা পারবে। দেখো বলছে দুটো বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে, সেটা দুভাবে করতে পারে, বহিঃস্পর্শ করতে পারে, অন্তঃস্পর্শ করতে। ধরো আমি বহিঃস্পর্শই করলাম ফার্স্ট টাইম, তাহলে এই হলো কেন্দ্র একটা, এই একটা কেন্দ্র, আর এটা হলো স্পর্শ বিন্দু, তাই না? এই তিনটে বিন্দু কি হয়, এরা এই তিনটে বিন্দু দেখে কি মনে হচ্ছে, এরা কি হবে? বলো বলো, হচ্ছে বলো। সমরেখা না, সমরেখ, মানে সরলরেখা শব্দটা এনেছো মানে বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছো, মানে এরা একই সরলরেখায় থাকবে বা সমরেখ হবে। বোঝা গেল? তাহলে আমাদের শূন্যস্থানটা কি হবে? সমরেখ। ঠিক আছে, এটাও কিন্তু উপপাদ্য থেকেই সরাসরি টেনে দিয়েছে। তাহলে অন্তঃস্পর্শ করলেও তাই হতো। এই দেখো দেখে নাও, অন্তঃস্পর্শ করলে এইটা হতো তখন তোমার স্পর্শবিন্দু, এটা কেন্দ্র হতো এটার, আর এটার কেন্দ্র ধরো একটু ছবি অনুযায়ী এখানে হতো, তাও দেখো সমরেখ হতো। হাতে আঁকা বলে এরকম মনে হচ্ছে, কিন্তু তুমি যদি কম্পাস দিয়ে আঁকো দেখবে একদম পেন্সিল কম্পাস ইউজ করলে একদম তোমার স্কেলে মিলে যাবে পুরো। ঠিক আছে। আচ্ছা তাহলে শব্দটা হবে আমাদের সমরেখ, এটাই শূন্যস্থান হবে। নেক্সট কোশ্চেনে আসছি, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, করুক আগে ছবি, তাহলে বহিঃস্পর্শের ছবিটা রেখে দিলাম, এই যে বহিঃস্পর্শ করেছে, আগের ছবিটাই কাজে লাগিয়ে দিই। হ্যাঁ, তাহলে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটা হবে? বলো বলো বলো, কটা হবে? 3টে হবে। ভেরি গুড। তাহলে দেখো কি কি, এই একটা দেখো, এই বরাবর যদি যাই একটা সাধারণ স্পর্শক। আচ্ছা সাধারণ স্পর্শক মানে বোঝো তোমরা? মানে যে স্পর্শকটা দুজনেরই একই সঙ্গে স্পর্শক। এই একটা হলো একটা গোনো, এই একটা, আবার দেখো নিচের দিক দিয়ে আর একটা হতে পারে, তাহলে মোট 3টি সাধারণ স্পর্শক। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো। বলছে দুটি বৃত্তের ব্যাস যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? দেখো বহিঃস্পর্শ করেছে, তাই তো? আমরা একটু আগেই দেখলাম বহিঃস্পর্শ যদি করে তাহলে এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব r প্লাস r হয়। তাহলে এই rটা হবে কত? যেহেতু ব্যাস বলে দিয়েছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে প্রথম বৃত্তের ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার,
তাহলে একটা হচ্ছে 4 প্লাস 6, তার মানে 10 সেন্টিমিটার। যদি ওই 6টা এই পাশে হওয়া উচিত, কারণ বড় আর, তাই না? একটু ঘুরিয়ে লিখি, মানে না লিখলেও কোনো আসা যায় না, তবুও একটা মানে থিওরিক্যালি 6টা আগে লেখা উচিত, কারণ বড়জন বড় আর ছোটজন ছোট আর। ঠিক আছে, তাহলে 10 সেমি। চলো নেক্সট আসছি 7 দাগের এমসিকিউতে। এমসিকিউ না, সরি, শূন্যস্থান। এবার আমরা 7 দাগে আসবো, পরপর দেখে নাও। বলছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করেছে। অন্তস্থভাবে স্পর্শ, নেই তো? এমন তো, অন্তঃস্পর্শ করেছে। তাহলে এই ধরো কেন্দ্র দুটো, আচ্ছা, অন্তঃস্পর্শ করেছে। বৃত্ত দুটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 সেন্টিমিটার। ভালো করে বুঝবে, এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার কেন্দ্রদ্বয়ের দূরত্ব, আর বড়টা এখান থেকে এতটা হচ্ছে 6, মানে এতটা হচ্ছে 6। তাহলে রইল বাকি এইটুকু। তো কত হবে এটা? 4। এটা হলো ছোট বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কত হবে? 4 হবে তো, 4 সেন্টিমিটার হবে। এটাই চেয়েছে যে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত, 4 সেমি। ক্লিয়ার? খুব সহজ সহজ নাকি? তাহলে ছবিটা আঁকলেই তোমাদের কাছে সহজ হয়ে যাবে। ঠিক আছে, ছবিটা আগে সেট আপ করবে, সেটা যে কোনো কোশ্চেনের ক্ষেত্রেই। নেক্সট চলো 8 দাগ, লাস্ট তোমাদের এটা শূন্যস্থানের। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। দেখো ঘুরে ফিরে আবার কিছু একটা তোমাদের পরিচিত কিছু আসতে চলেছে। দুটো বিন্দু সি বিন্দুতে স্পর্শ করেছে এবং সাধারণ স্পর্শক এ এবং বি। এটা এ, এটা বি। তা বলেছে কোণ এসিবি কত? বাহ, একটু আগে আমরা প্রমাণও করলাম নাকি? বাহ, ভেরি গুড। ঠিক আছে, পারবে তো? তাহলে আমাদের শূন্যস্থান এখানে সমাপ্ত হলো। নেক্সট এবার সত্য মিথ্যা নির্বাচনে আসছি। ঠিক আছে, সত্য মিথ্যা। চলো, তোমাদের কেমন লাগছে এগুলো শিখতে? সত্যি তো? চলো তাহলে আর কয়েকটা দেখে নিই, একটু ধৈর্য রাখো। হ্যাঁ, ভালো লাগছে বলে আর একটু পড়াশোনা করতে হবে না? ঠিক আছে, খুব চালাকি করছি তোমাদের সাথে, বলো। হ্যাঁ, ভালো লাগছে বলে স্যার একটু পড়াবেন? চলো আর একটু শিখে নিই। অঙ্ক শিখতেই হয়, একসঙ্গেই শেখো সব। তাহলে বলছে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, কোনো বৃত্ত, 1 দাগের সত্য মিথ্যা বলবে তোমরা, বলবে। হ্যাঁ, আমি আগের থেকে অ্যান্সারটা বলবো না। একটা বৃত্ত, এই বৃত্তটার বলছে বহিস্থ কোনো বিন্দু থেকে, বহিস্থ কোনো বিন্দু, এই যে কেন্দ্র, পড়ি এবার বিবৃতিটা। হ্যাঁ, বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, এই কেন্দ্রে কি সমান কোণ উৎপন্ন করবে? এই কোণটা আর এই কোণটা কি সমান হবে? এটা যদি থিটা হয়, এটা কি থিটা হবে? হ্যাঁ কি না? তাহলে এটা সত্য। ঠিকই তো, কারণ এটা তো সরাসরি তোমার উপপাদ্যের বিবৃতি থেকে দিয়েছে, সরাসরি দিয়েছে, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করেনি। ঠিক আছে, চলো নাম্বার 2-তে যাই। বলছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখা, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখা 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায় না। দেখি একটু, একটা বৃত্ত, আচ্ছা এই ছবিটা মুছে দিই আগে। তাহলে একটা বৃত্ত, এই বৃত্তের কই গেল? আচ্ছা, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল, একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক, ধরা একটা নির্দিষ্ট সরলরেখা রয়েছে বাইরে দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, এই সমান্তরাল, এই আরেকটা বৃত্ত, দুটো আলাদা জায়গায় রয়েছে। এই সরলরেখাটা সমান্তরাল স্পর্শক আঁকবো। এই বৃত্তের তো অনেক দিকে স্পর্শ, এই বৃত্তের তো অসংখ্য স্পর্শক আছে, কারণ এর বৃত্তের উপরে কতগুলো বিন্দু আছে? এরকম অসংখ্য, আর অসংখ্য বিন্দুর জন্য আমরা অসংখ্যখানা স্পর্শক আঁকতে পারি। কিন্তু দেখো তো, এর সঙ্গে সমান্তরাল এই একজন হতে পারে, সরি একটু কাছে নিয়ে নিই, এই একজন হতে পারে সমান্তরাল, মোটামুটি হাতে আঁকছি একটু 19-20 আছে। আর একটা এই বরাবর হতে পারে, ঠিক কি না? তাহলে দেখো তো, এই সরলরেখাটার সাথে এও সমান্তরাল, এও সমান্তরাল, এবং কটা স্পর্শক? 2টো। তাছাড়া অন্য কোনো স্পর্শক এই সরলরেখাটার সাথে কি সমান্তরাল হবে? তাহলে হবে কি না? তো তাহলে নির্দিষ্ট কোনো সরলরেখার সঙ্গে সমান্তরাল রেখে একটি বৃত্তের কটা স্পর্শক আঁকা সম্ভব? কটা? 2টি। এইবার আমরা প্রশ্নে যাই। প্রশ্ন কি বলছে? যে একটি বৃত্তের একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক করা যায় না, অঙ্কন করা যায় না। তাহলে এটা সত্য না মিথ্যা? কি হবে?
বুঝতে পারোনি? দেখো একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, বৃত্ত রয়েছে আর এই একটা সরলরেখা রয়েছে। এই সরলরেখাটা অন্যদিকেও থাকতে পারতো, ধরো এইদিকে আছে, তাহলে এই সরলরেখার সঙ্গে সমান্তরাল তো অনেক সরলরেখা আঁকা যাবে, প্রচুর সরলরেখা আঁকা যাবে। তার মধ্যে দেখো তো দুইজন হবে বৃত্তের স্পর্শক। এই বৃত্তের অনেক স্পর্শক আছে ঠিকই, কিন্তু এই দুইজনই একমাত্র এই সরলরেখাটার সাথে সমান্তরাল। তাহলে এরকম কটা স্পর্শক আঁকা যাবে যেটা কিনা এই সরলরেখার সমান্তরাল? দুটো, এটাই চেয়েছে। তাহলে এরকম এই বিবৃতিটা করেছে, বিবৃতিটা পড়ি একবার, দেখো শোনো। বলছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায় না। তাহলে এই বিবৃতিটা কি হবে? সত্য হবে। তাহলে এটা আসলে তোমার সত্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট চলো 3 নম্বরে। তিন নম্বর বলছে দেখো, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, তার মানে একটা বৃত্ত রয়েছে, তার অন্তস্থ এই যে কেন্দ্র, তার অন্তস্থ কোনো একটা বিন্দু পি, ধরো তার মধ্যে পি বিন্দুটা এটা ধরলাম আমি, একটা ও বিন্দু ধরো, মানে তোমার কেন্দ্র, ঠিক আছে। অন্তস্থ মানে কি? ভেতরে, ভেতরে একটা বিন্দু পি নিয়ে নিলাম, এইখানে নিতে পারো, যে কোনো জায়গায় নিতে পারো, তার ওখানে নিলাম ধরো। এইবার বলেছে যে বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। দেখো এর উপরে যত স্পর্শক আমি আঁকবো, যতই আঁকি না কেন যে কোনো দিকে, সে কি কোনোদিন পি এর মধ্যে দিয়ে যাবে? কোনোদিনই যাওয়া সম্ভব না। মনে রাখবে, বৃত্তের অন্তস্থ কোনো বিন্দুর মধ্যে দিয়ে কখনো স্পর্শক যেতে পারে না, কিন্তু পি যদি বাইরে বেরিয়ে যেত কোথাও, ওই বিন্দু দিয়ে কোনো না কোনো স্পর্শক যেতই, এবং কটা যেত? দুটো। তার কারণ আমাদের একটা উপপাদ্যই আছে যে বহিস্থ বিন্দু থেকে দুখানা স্পর্শক আঁকা যায়। বোঝা গেল? এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে দিই, তাহলে বললাম যে বৃত্তের বাইরে একটা বিন্দু আছে পি, বহিস্থ, তাহলে কটা স্পর্শক পি বিন্দুগামী হবে? দুটো। মানে ঘুরিয়ে প্রশ্ন কিন্তু এটা, মাইন্ড ইট, ঠিক আছে। কিন্তু অন্তস্থ বিন্দুর মধ্যে দিয়ে কখনোই স্পর্শক যেতে পারে না। তাহলে বিবৃতিটা সত্য হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট 4 দাগ কি বলছে? বলছে ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তে ও এ ও বি দুটি ব্যাসার্ধ, ও এ ও বি দুটি ব্যাসার্ধ, এ ও বি 130 ডিগ্রি, এ ও বি কত? 130 ডিগ্রি। তাহলে আমরা একটা 130 ডিগ্রি আগে মোটামুটি এঁকে নিই। ধরো এটা 130 ডিগ্রি, এটা এ দিলাম নাম, এটা বি, আর এটা হচ্ছে 130 ডিগ্রি। আচ্ছা, তাহলে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকরা টি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ব্যাপারটা এরকম, তাহলে এই স্পর্শক আর এই স্পর্শকটা টি বিন্দুতে মিলিত হয়েছে, এইটা ঠিক কি না? তাহলে মিলিত হলে এ টি বি কত? এ টি বি কত? এই কোণটা কত? দেখো এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে আমরা 360 ডিগ্রি থেকে বিয়োগ করব এদের যোগফল, 90 90 180, আর 130 যোগ করো, 180 আর 130 আগে যোগ করে নাও, কত হচ্ছে? 310 ডিগ্রি। তাহলে 310 ডিগ্রি বিয়োগ করে দাও, 50 ডিগ্রি। তাহলে এটা হবে 50 ডিগ্রি, তাই না? কিন্তু বিবৃতিতে দেওয়া আছে এটা নাকি 25 ডিগ্রি হবে। তাহলে এটা মিথ্যা। তাহলে আমাদের যতগুলো সত্য মিথ্যা করলাম, একটা মিথ্যা হলো, এটা মিথ্যা। এটা 25 ডিগ্রি হবে, ঠিক আছে, 50 ডিগ্রি হবে, কিন্তু ওরা বলছে 25 ডিগ্রি। তাহলে সত্য মিথ্যা কমপ্লিট। আচ্ছা।